আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর যে সাধারণ গণিত বইটা আছে ওই গণিত বইয়ের যে পরিমিতির যে অংশটা আছে পরিমিতি অংশের চতুর্ভুজ অংশ নিয়ে। তাহলে আমরা জানি পরিমিতির যে অংশটা আছে ওই অংশটার মধ্যে চারটা ভাগ আছে। প্রথম ভাগে ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়েছে যেটা 16.1। এরপরের ভাগে চতুর্ভুজ নিয়ে আলোচনা করা হয়েছে যেটা 16.2। তারপরের ভাগে আলোচনা করা হয়েছে বৃত্ত নিয়ে, সেটা হচ্ছে 16.3। সর্বশেষ ঘনবস্তু নিয়ে আলোচনা করেছে সেটা হচ্ছে 16.4। আজকে আমরা 16.2 অর্থাৎ চতুর্ভুজ নিয়ে আলোচনা করব। তো চলো আমরা চতুর্ভুজের কি কি বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমত আমরা বোর্ডে দেখেই বুঝতে পাচ্ছি যে এখানে 5টা চতুর্ভুজ আছে। আমরা অষ্টম শ্রেণীতে যখন চতুর্ভুজ পড়ি 6 প্রকার চতুর্ভুজ শিখছিলাম। একটা ছিল আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম, ঘুড়ি। কিন্তু এখানে আমাদের এই অধ্যায়ে 5টা চতুর্ভুজ নিয়ে আলোচনা হবে। তো 5টা চতুর্ভুজের আগে চতুর্ভুজের বৈশিষ্ট্যগুলো বুঝবো, কিভাবে চিনবো কোন চতুর্ভুজ। দ্বিতীয়ত হচ্ছে ওই চতুর্ভুজের কোন কোন সূত্রগুলো আমাদের জানতে হবে, কি কি পরিমাপ করতে হয়। এরপরে এই চতুর্ভুজগুলো দিয়ে অর্থাৎ এই সূত্রগুলো ব্যবহার আমরা শিখব। এছাড়াও এই চতুর্ভুজের বাইরে গিয়ে বহুভুজ যে কথাটা আমরা বুঝি, সুষম বহুভুজ নিয়ে আমরা আলোচনা করব। তো চলো, যে সুষম বহুভুজের পরে আলোচনাটা হচ্ছে আয়তক্ষেত্র। তো প্রথম আলোচনা হচ্ছে আমাদের আয়তক্ষেত্র। তাহলে আমরা লিখছি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, কর্ণদ্বয় সমান, তাকে আয়তক্ষেত্র বলে। তাইলে এই চতুর্ভুজটা যদি আমরা লক্ষ্য করি, একটু দেখো তো, এই যে এই বাহুটার বিপরীত বাহু এটা, তার মানে এই দুইটা বাহু সমান হবে। এবং এই যে বাহুটা থেকে এই বাহুটার দূরত্ব এখানে মাপলে যা হবে, এখানে মাপলেও তাই হবে, এখানে মাপলেও তাই হবে। যদি দুইটা বাহু সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে ওই বাহুদ্বয়কে সমান্তরাল রেখা বলে। তাহলে তার মানে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, যেহেতু সব দিক থেকে দূরত্ব সমান। তাহলে এটাই বলছে যে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। ঠিক একইভাবে এটার বিপরীত বাহু এটা, তাহলে এই বাহুটার দৈর্ঘ্য যা হবে এই বাহুটার দৈর্ঘ্য তাই হবে। একইভাবে এই বাহুটা যে দিক থেকে মাপি না কেন দূরত্ব একটা থেকে আরেকটার সমান হবে। তাহলে যদি কোনো চতুর্ভুজের এই বিপরীত বাহুগুলোর দূরত্ব সমান হয় এবং বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়, দ্বিতীয় শর্ত হচ্ছে এই যে কর্ণ, লক্ষ্য করো, এই যে কোনায় কোনা যোগ করলে যে রেখাটা এটাকে আমরা কি বলি, কর্ণ। এই যে কোনায় কোনা যোগ করলে যে রেখাটা হবে এটা হবে কর্ণ। তাহলে এই কর্ণ আর এই কর্ণের দৈর্ঘ্য সমান হবে। তাহলে একটা চতুর্ভুজের যদি দেখি বিপরীত দুইটা বাহু সমান এবং এই যে কর্ণগুলো, একটা কর্ণ আর একটা কর্ণ, দুইটা কর্ণ সমান, তাহলে এটার নাম হচ্ছে আয়তক্ষেত্র। আমাদের পরীক্ষা আয়তক্ষেত্র কাকে বলে আসবে না। আমাদের পরীক্ষা আয়তক্ষেত্র নিয়ে যে প্রশ্নগুলো হবে, এই প্রশ্নগুলোর জন্য আমরা যে সূত্রগুলো জানতে হবে, প্রথম সূত্র হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানতে হবে, এরপরে জানতে হবে আয়তক্ষেত্রের পরিসীমা, এরপরে জানতে হবে আয়তক্ষেত্রের কর্ণ। আয়তক্ষেত্র রিলেটেড এই 3টা সূত্র আমাদেরকে জানতে হবে। তো লক্ষ্য করো, আমি পাশে একটা আয়তক্ষেত্র আঁকছি, ঠিক আছে। তাহলে মনে করো প্রথম সূত্র কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা লক্ষ্য করি এই যে আয়তক্ষেত্রটা আছে, এই আয়তক্ষেত্রের মধ্যে এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু। তো লক্ষ্য করো আয়তক্ষেত্রের মধ্যে কয় ধরনের বাহু আছে। আমরা যদি লক্ষ্য করি এই আয়তক্ষেত্রটার মধ্যে 2 ধরনের বাহু আছে, দুইটা বাহু হচ্ছে বড় আর দুইটা বাহু ছোট। তাহলে এই যে বড় দুইটা বাহুকে বলা হয় দৈর্ঘ্য, ছোট দুইটা বাহুকে বলা হয় প্রস্থ। ধরো আমি বড় বাহুটার দৈর্ঘ্য এ ধরলাম, তাহলে এটাও দৈর্ঘ্য এ। ধরো ছোট বাহুর দৈর্ঘ্য প্রস্থকে বি ধরলাম, এই ছোট বাহুটাকে আমি বি ধরলাম। তার মানে কি, দৈর্ঘ্য এ প্রস্থ বি। তাহলে যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ হয়, তাহলে আয়তক্ষেত্রের এই বাহুগুলো দিয়ে আমি কি পাবো, দৈর্ঘ্য এ গুণ বি অর্থাৎ এ বি। এখন কেউ যদি এর মান 10 লিখতে চায়, বি এর মান 5 লিখতে চায়, তাহলে ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য কত 10 গুণ প্রস্থ কত 5, তাহলে 5 10 50। এখন যদি এই আয়তক্ষেত্রটার পরিসীমা আমার কাছে জানতে চায়, পরিসীমা মানে কি, তার বাউন্ডারি, অর্থাৎ এই যে 4টা বাহু আছে এই 4 বাহুর যোগফল। তাহলে এখন একটু লক্ষ্য করো তো, এই যে 4টা বাহু, একটা বাহু এ আর একটা বাহু বি। এখন এই 4 বাহুকে যদি যোগ করি কি হয়, এ যোগ বি যোগ এ যোগ
বি। তাহলে কি দাঁড়াচ্ছে, দুইটা এ 2a, দুইটা বি 2b, তার মানে 2 কমন নিলে a প্লাস বি। এখানে ঠিক সেম ভাবে লক্ষ্য করো, আমরা আয়তক্ষেত্রের পরিসীমা লিখছি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তার মানে লক্ষ্য করো তো 2 দৈর্ঘ্য মানে কত a, প্রস্থ মানে কত বি। অর্থাৎ দৈর্ঘ্যটা যদি 40 মিটার কেউ লিখলো তাহলে এটাও 40 মিটার, প্রস্থ কেউ যদি 30 মিটার লেগে তাহলে এটাও 30 মিটার। তাহলে আমি এখন কি লিখবো, 2 ইন্টু দৈর্ঘ্য মানে 40, প্রস্থ মানে কত 20, তাহলে কত হয়ে যাবে 2 ইন্টু 40 আর 20 60, তাহলে 60 দুগুণে 120 হয়ে যাবে তার পরিসীমা। এখন এই তো আমি জানলাম, কি জানলাম, আয়তক্ষেত্রের পরিসীমা এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখন আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করতে বলে অনেক সময় দেখা গেছে এই যে বাহুটা, এই যে কর্ণটা, ধরো এটা একটা কর্ণ, তাহলে এই কর্ণটা আর এই কর্ণ দুইটাই তো সমান, তাহলে যে কোনো একটা বের করলে আর একটা বলা যাবে। তাহলে ধরো এটা একটা আয়তক্ষেত্রের কর্ণ, তাহলে যদি কর্ণের দৈর্ঘ্য বের করতে হয়, কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √ দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। তাহলে অর্থাৎ দৈর্ঘ্যটাকে যদি আমি এ ধরি তাহলে √ দৈর্ঘ্য স্কয়ার মানে এ স্কয়ার যোগ প্রস্থটাকে কি ধরছি বি, তাহলে বি স্কয়ার। তার মানে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √ এ স্কয়ার প্লাস বি স্কয়ার। কর্ণকে ডি দ্বারা প্রকাশ করা যায়, তাহলে লিখতে পারি ডি ইজ ইকুয়াল টু √ এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন কেউ যদি এটার একটা স্পেসিফিক মান দেয়, যেমন এখানে কত আছে 40, এটার মান 30, তাহলে আমার কর্ণের দৈর্ঘ্য কত হবে √ 40 স্কয়ার যোগ 30 স্কয়ার। তাহলে 40 কে স্কয়ার করলে কত, 4 × 16 আর 3 × 9, তার মানে কত 2500, তার মানে এটা কত হবে 50। ঠিক আছে, তার মানে এই কর্ণের দৈর্ঘ্যটা তখন কত হয়ে যাবে 50। এই আয়তক্ষেত্রের থেকে এই 3 ধরনের প্রশ্ন আমাদের বোর্ড পরীক্ষাগুলোতে হয়। ক্ষেত্রফল রিলেটেড প্রশ্ন হয়, পরিসীমা রিলেটেড প্রশ্ন হয় এবং আমাদের কর্ণের দৈর্ঘ্য রিলেটেড প্রশ্ন হয়। তাহলে আয়তক্ষেত্র থেকে এই 3টা সূত্র জানলে আমাদের হয়ে যাবে। এরপর লক্ষ্য করো, আমি একটা চিত্র আঁকছি, উপরে প্রশ্ন লেখা হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, কর্ণদ্বয় অসমান। দেখো একটু আগে যে আমরা আয়তক্ষেত্রের কথা বলছিলাম, এখানেও ছিল সমান ও সমান্তরাল, কিন্তু ওখানে ছিল অসমানের পরিবর্তে সমান। অর্থাৎ এই যে চতুর্ভুজটা আমি আঁকলাম, এটার বিপরীত বাহু এটা, এই দুইটা সমান এবং সমান্তরাল, এই দুইটা বাহু সমান এবং সমান্তরাল। তাহলে সমান মানে এই বাহুর দৈর্ঘ্য সমান, এটা 10 মিটার হলে এটা 10 মিটার, এটা 20 মিটার হলে এটা 20 মিটার। ধরো আমি এটার দৈর্ঘ্যকে এ ধরলাম, বড় বাহুটাকে এ ধরলাম, ছোট বাহুটাকে আমি বি ধরলাম। ঠিক আছে, তাহলে এটার দৈর্ঘ্য যদি বি না হয় এটার দৈর্ঘ্য 10 হইতো, তাহলে এটার দৈর্ঘ্য কত হয়ে যেত 10 হয়ে যেত। এটার দৈর্ঘ্য যদি এ না হয়ে 20 হইতো, এটাও কত হয়ে যেত 20 হইতো। কিন্তু এই যে একটা কর্ণ আছে, এই যে একটা কর্ণ আর এই যে কর্ণ, দেখো তো এই দুইটা কর্ণ কি সমান না ছোট বড়? হ্যাঁ ছোট বড়। তাহলে এই কর্ণটা একটু ছোট আর এই কর্ণটা একটু বড়। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল কিন্তু কর্ণ দুইটা অসমান, অর্থাৎ একটা ছোট একটা বড়, সেটার নাম হচ্ছে সামান্তরিক। তাহলে সামান্তরিকের জন্য আমরা যে সূত্রগুলো জানতে হবে, প্রথম যে সূত্রটা জানতে হবে এটা হবে ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল বের করার জন্য দুটো সূত্র আছে, একটা হচ্ছে ভূমি আর উচ্চতা, আর একটা হচ্ছে কর্ণ এবং কৌণিক বিন্দু থেকে কর্ণের উপর অঙ্কিত লম্বের দূরত্ব। তো চলো প্রথম যে সূত্রটা বলছে সামান্তরিকের ক্ষেত্রফল, ভূমি গুণ উচ্চতা। ধরো এটা একটা সামান্তরিক, এই সামান্তরিকের মধ্যে ভূমির সমান্তরালের নিচে যে রেখাটা আছে এটার নাম হচ্ছে ভূমি। তাহলে ভূমিকে সাধারণত আমরা বি দ্বারা প্রকাশ করি, কেউ চাইলে এও লিখতে পারে, অথবা ধরো আমি এ লিখলাম, লক্ষ্য করে আমি এ লিখলাম, তাহলে এটা এ হলে এই বাহুর দৈর্ঘ্য এ হবে কারণ বিপরীত বাহু। ধরো এই ছোট বাহুটাকে আমি বি ধরলাম, তাহলে এই বাহুটাও কি হবে বি হবে, বিপরীত বাহু। এই সামান্তরিকের ক্ষেত্রে তখন আমি একটা উচ্চতা বের করতে পারবো, অর্থাৎ বিপরীত বাহু থেকে লম্ব আঁকতে হবে, লম্ব আঁকা মানে উচ্চতা। তাইলে এই উচ্চতাকে সাধারণত এইচ দ্বারা প্রকাশ করা হয়। তাইলে সামান্তরিকের ক্ষেত্রফল বের করার জন্য ভূমি আর উচ্চতা গুণ করলে সামান্তরিকের ক্ষেত্রফল হয়ে যায়। ধরো এখানে ভূমিকে আমি এ ধরছি, তাহলে এ গুণ উচ্চতাকে এইচ, তাহলে এ এইচ। এখন লক্ষ্য করো যদি সামান্তরিকের ভূমি দেওয়া না থাকে, অনেক সময় দেওয়া থাকে এরকম যে সামান্তরিকের ভূমি দেওয়া থাকে না, ধরো এটা এ, এটা এ, এটা বি, এটা বি। সামান্তরিকের ভূমি না দিয়ে ধরো কর্ণ দেওয়া আছে, ধরো এটা একটা কর্ণ,
এই কর্ণ দেওয়া আছে, এবং এই যে একটা কর্ণ বা এটা কর্ণ, এই কর্ণ থেকে ধরো এটার উপর লম্ব আঁকা আছে। তাইলে যদি কোনো সামান্তরিকের কর্ণ দেওয়া থাকে এবং ওই কর্ণের উপর কৌণিক বিন্দু থেকে লম্ব আঁকা থাকে, তার মানে 90 ডিগ্রি কোণ, তাহলে এই যে কর্ণ উপর কৌণিক বিন্দু থেকে লম্ব দূরত্ব আঁকা আছে, এই অংশটা দিয়ে আমি ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে সামান্তরিকের আরেকটা ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কর্ণ কৌণিক বিন্দু থেকে কর্ণের উপর অঙ্কিত লম্ব। তাহলে লক্ষ্য করো, কর্ণটাকে আমি যদি ডি দ্বারা প্রকাশ করি, এই কৌণিক বিন্দু থেকে লম্বের উপর অঙ্কিত দৈর্ঘ্যটাকে যদি আমি এইচ দ্বারা প্রকাশ করি, তাহলে আমি লিখতে পারবো ডি এইচ। কেউ ধরো কেউ যদি বলে না আমি এইটা থেকে আঁকবো, এটা থেকে আঁকবো, তাহলে এটারে এইচ ধরলে এটা কত ডি। কেউ যদি চায় যে আমি এই কর্ণটা আঁকবো, তাও হবে। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের জন্য সূত্র দুইটা, একটা হচ্ছে ভূমি গুণ উচ্চতা, আর হচ্ছে কর্ণ গুণ ওই কর্ণের উপর কৌণিক বিন্দু থেকে অঙ্কিত লম্ব বা লম্বের দৈর্ঘ্য। তাহলে সামান্তরিকের দ্বিতীয় সূত্রটা হচ্ছে সামান্তরিকের পরিসীমা। পরিসীমা মানে কি আমরা জানি বাউন্ডারি, মানে চারটা বাহুর যোগফল। তাহলে লক্ষ্য করো, আমি যদি বৃহত্তম বাহুটাকে এ ধরি, ক্ষুদ্রতম বাহুটাকে বি ধরি, তাহলে আমি লিখতে পারবো কি 2 ইন্টু বৃহত্তম বাহু যোগ ক্ষুদ্রতম বাহু, তার মানে 2 ইন্টু এ প্লাস বি, অর্থাৎ বৃহত্তম বাহুটা এ আর ক্ষুদ্রতম বাহুটা বি। এখন কেউ যদি এই মানটা ধরো 30 লিখলো, এই মানটা 20 লিখলো, তাহলে এটা 30 হলে এটাও 30, এটা 20 হলে এটাও 20, তখন কত হয়ে যাবে 2 ইন্টু বৃহত্তম বাহু 30 ক্ষুদ্রতম বাহু 20, তখন কত হয়ে যাবে 2 ইন্টু 30 আর 20 গুণ যোগ করলে 50, তার মানে 100। তার মানে এই সামান্তরিকের পরিসীমা হয়ে যাবে কত 100। এরপরে চলো সামান্তরিকের তৃতীয় যে সূত্রটা আমাদের জানা দরকার, সামান্তরিকের বাহুর সাথে কর্ণের একটা সম্পর্ক আছে। তার সাথে বাহুর সাথে কর্ণের সম্পর্ক। তাহলে বাহুর সাথে কর্ণের সম্পর্কটা কি? ধরো আমি বাহুর এটাকে এ ধরলাম, তাহলে এটাও এ, এটাকে বি ধরলে এটাও বি। এই যে কর্ণটা, একটা কর্ণ ধরো বড় কর্ণ, এটাকে আমি D1 ধরলাম। এই যে আরেকটা কর্ণ ধরো এটা ছোট কর্ণ, এটাকে আমি D2 ধরলাম। তাহলে এই দুইটা কর্ণের সাথে এই যে বড় বাহু এবং ছোট বাহুর একটা সম্পর্ক, সম্পর্কটা কি বলছে? সামান্তরিকের কর্ণদ্বয়ের বর্গের সমষ্টি বাহুদ্বয়ের বর্গের সমষ্টির দ্বিগুণের সমান। অর্থাৎ এই যে দুইটা কর্ণ, একটা কর্ণ আর একটা কর্ণ, একটা D1 আর একটা D2, তাহলে এই D1 স্কয়ার যোগ D2 স্কয়ার প্লাস যদি করি, অর্থাৎ বর্গ করে যোগ যদি করি, বর্গের সমষ্টি হবে বাহু দুইটার, এই যে এ আর এই বি, তাহলে এ স্কয়ার যোগ বি স্কয়ার এর দ্বিগুণের সমান। তাহলে এই কথাটা আমাদের মনে রাখতে হবে, যদি কোনো সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে এবং একটা কর্ণের মান দিয়ে আরেকটা কর্ণের মান বের করতে বলে, তাহলে আমরা এই সূত্রটা লিখতে পারবো D1 স্কয়ার প্লাস D2 স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। অথবা দুইটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, একটা বাহু দেওয়া আছে, ধরো বড় বাহুটা বা ছোট বাহুটা, তাহলে আরেকটা বাহু আমরা বের করতে পারবো এই সূত্রটা দিয়ে। ধরো D1 মান বের করতে চাইলো, ধরো বড় বা ছোট কর্ণ, আর বাকি গুলো দেওয়া থাকবে। এই ছিল সামান্তরিকের আমাদের তিনটা সূত্র। আমাদের বইয়ে সামান্তরিক থেকে যতগুলো প্রশ্ন হয় এবং বোর্ড পরীক্ষায় যতগুলো প্রশ্ন হয়, হয় সামান্তরিকের ক্ষেত্রফল রিলেটেড প্রশ্ন হয়, অথবা সামান্তরিকের পরিসীমা রিলেটেড প্রশ্ন, অথবা সামান্তরিকের কর্ণ রিলেটেড প্রশ্ন হয়। তাহলে আমরা এই সামান্তরিকের ক্ষেত্রে এই তিনটে সূত্র মাথায় রাখলে হবে। ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, ক্ষেত্রফল আর আরেকটা সূত্র হচ্ছে কর্ণ ইন্টু কর্ণের উপর অঙ্কিত লম্ব, কৌণিক বিন্দু থেকে কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। এই ছিল ক্ষেত্রফল। এরপরে যেটা জানলাম যে সামান্তরিকের পরিসীমা 2 ইন্টু বৃহত্তম বাহু যোগ ক্ষুদ্রতম বাহু। এখন কেউ বলে স্যার এখানে দৈর্ঘ্য গুণ প্রশ্ন লিখলেন না কেন, এখানে তো বড় ছোট বাহু আছে। না, ছোট বাহুটা ওখানে হেলানো ছিল, দেখো হেলানো ছিল, এই জন্য এটাকে আমরা প্রস্থ না বলে ক্ষুদ্রতম বাহু বলি। যেহেতু এটা ক্ষুদ্রতম বাহু বলি, তাহলে এটাকে আমরা বৃহত্তম বাহু বলি। ঠিক আছে? তাহলে আরেকটা জানলাম কি, সামান্তরিকের বাহুর সাথে কর্ণের সম্পর্ক। তাহলে এরপরে চলো সামান্তরিকের পরে আমরা আলোচনা করব বর্গক্ষেত্র নিয়ে। বর্গক্ষেত্র আমরা এগুলো ছোটবেলায় সংজ্ঞা জানি, যে চতুর্ভুজের সবগুলো বাহু পরস্পর সমান। তাহলে সবগুলো বাহু পরস্পর সমান, এবং এখানে যে কর্ণ আছে লক্ষ্য করো, এই যে কর্ণ আছে, এই যে কর্ণটা একটা কর্ণ, এই যে লক্ষ্য করো আর একটা কর্ণ, এই দুইটা কর্ণ, এই কর্ণ দুইটা দূরত্ব সমান হবে। অর্থাৎ এই কর্ণটার মান যা হবে এই কর্ণটার মান তাই হবে। তাহলে লক্ষ্য করো, যদি এই কর্ণটার মান 10 মিটার হয়, এটাও 10 মিটার,
তাহলে তখন এই চতুর্ভুজটাকে বলা হবে এটা একটা বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের সবগুলো বাহু যেহেতু সমান, আমরা সাধারণত সমান চিহ্ন এভাবে দাগ দিয়ে বোঝানো হয়। তাহলে এর মানে হচ্ছে যে এই বাহুটা এই বাহুটা এই বাহুটা এই তিনটা বাহু চারোটা বাহু সমান। এই যে কর্ণ, এই কর্ণ একটা, এই কর্ণ একটা, এই দুইটা কর্ণ সমান। বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা সবসময় মাথায় রাখতে হবে সবগুলো বাহু সমান হবে এবং দুইটা কর্ণ সমান হবে। তাহলে বর্গক্ষেত্র থেকে কি কি প্রশ্ন হয় আমরা একটু দেখি। প্রথম হয় যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলে। ক্ষেত্রফলটা মানে কি আমরা জানি, অর্থাৎ বাহুর মধ্যে যে জায়গাটা আবদ্ধ করা আছে, এই যে পুরো জায়গাটা, এটা হচ্ছে ক্ষেত্রফল। অর্থাৎ এই ফ্রেমটার ভিতরে যতটুকু জায়গা আছে এটাকে কি বলা হয়, ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কয়ার। ধরো আমি এটার বাহুকে এ ধরলাম, তাহলে এটা এ হলে এটাও এ, এটাও এ, এটাও এ, তার মানে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, এ স্কয়ার। এখন কেউ যদি বলে যে আমার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 60, তাহলে কি হবে 4 স্কয়ার। কেউ যদি বলে যে আমার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10, তাহলে কত হবে 10 স্কয়ার। তাহলে 4 স্কয়ার মানে কত 16, আর 10 স্কয়ার মানে কত 100। তার মানে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যখন বের করতে বলবে, তাহলে প্রথম কাজ হচ্ছে ওই বর্গক্ষেত্রের বাহু জানতে হবে আমাকে। যদি বাহু জানি, ওই বাহুটার দৈর্ঘ্যকে স্কয়ার করে দিলে আমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে যাবে। এরপরে আমাদের কাছে জানতে চায় যে বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে লক্ষ্য করো, এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা এ দিয়ে প্রকাশ করি বললাম। তাহলে পরিসীমা মানে কি, বাউন্ডারি, অর্থাৎ বাহুগুলোর যোগফল। তাহলে বাহু কয়টা, চারটা, এ যোগ এ যোগ এ যোগ এ। তাহলে এ কয়টা, 4 চারটা। তাহলে ঠিক একইভাবে এখানে লেখো, আমরা লিখছি 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 বাহুর দৈর্ঘ্যকে এ, তাহলে গুণ এ, তাহলে 4 এ। এখন কেউ যদি বলে আমার বাহুর দৈর্ঘ্য 10, তাহলে বাহুর দৈর্ঘ্য 10, তাহলে এটাও 10, এটাও 10, এটাও 10, এটাও 10, তার মানে কত হবে 4 ইন্টু 10, তার মানে 4 10 40। এখন এই বর্গক্ষেত্রের থেকে আরেকটা প্রশ্ন হয়, বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য বের করতে বলে। আয়তক্ষেত্রে যেমন কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে, সামান্তরিকেরও কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে, এরকম বর্গক্ষেত্র থেকেও কর্ণের দৈর্ঘ্য বের করতে বলে। তাহলে বর্গক্ষেত্র থেকে কর্ণের দৈর্ঘ্য বের করতে বললে সবসময় মাথায় রাখবা যে এই বাহুটা কি ছিল, এ ধরো, এটাও এ ধরলাম, এটাও এ ধরলাম, এটাও এ ধরলাম, তার মানে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্যটা কত, এ। এখন আমার বাহুর দৈর্ঘ্যটা যদি 10 হয়, তাহলে আমি কত লিখবো, √2 ইন্টু 10। যদি আমার বাহুর দৈর্ঘ্যটা 20 হয়, তাহলে আমি কত লিখবো, √2 ইন্টু 20। আবার গুণ করলে যা হয়। অর্থাৎ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করতে চাইলেও আমার বাহুর দৈর্ঘ্য জানতে হবে। তাইলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানলাম, বাহুর দৈর্ঘ্যকে স্কয়ার করা। বর্গক্ষেত্রের পরিসীমা জানলাম, বাহুর দৈর্ঘ্যকে 4 দ্বারা গুণ করা। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য জানলাম, বাহুর দৈর্ঘ্যকে √2 দ্বারা গুণ করা। এখন অনেক সময় এরকম দেওয়া থাকে, ধরো বর্গক্ষেত্রের প্রশ্নটা এরকম হয়, ধরো একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, বলছে পরিসীমা বের করো, বা পরিসীমা আছে ক্ষেত্রফল বের করো, বা কর্ণের দৈর্ঘ্য আছে ক্ষেত্রফল বের করো। এখন মনে করো প্রশ্ন দেওয়া আছে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গমিটার, এর পরিসীমা কত। তাহলে ক্ষেত্রফল দিয়ে তো আর পরিসীমা বের করা যায় না, পরিসীমা বের করতে বলছে ক্ষেত্রফল থেকে। তাহলে আমাকে প্রথমত হচ্ছে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্য বের করা। তাহলে লক্ষ্য করো, কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে ওই ক্ষেত্রফলটাকে বর্গমূল করে দিলে হয়ে যায়। যেমন ধরো এটার ক্ষেত্রফল 100 বর্গমিটার, তাহলে এই 100কে যদি আমি রুট করে দিই, তাহলে 100কে আমি রুট করে দিলে কত হয়ে যাবে 10। তার মানে এটার বাহুর দৈর্ঘ্য কত, 10 10 10 10। কিন্তু লক্ষ্য করো, যদি প্রশ্নে এরকম থাকে যে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে ধরো a স্কয়ার, তাইলে আমি যদি এই রুটের ভিতরে এই ক্ষেত্রফলটা বসিয়ে দেই a স্কয়ার, তাহলে √a স্কয়ারে কাটা, তার মানে a, তার মানে এই বাহুর দৈর্ঘ্যটা a a a a। আমরা আশা করি বুঝতে পারছি। যদি x থাকে x স্কয়ার, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকলে কিভাবে বাহুর দৈর্ঘ্য বের করব বর্গক্ষেত্রে, এটা আমরা বুঝলাম। আবার মনে করো বর্গক্ষেত্রের পরিসীমা দিছে কিন্তু ক্ষেত্রফল বের করতে বলছে, বা কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য বের করতে হলে কি লাগবে, আমার কি লাগবে, বাহুর দৈর্ঘ্য। ক্ষেত্রফল বের করতে হলে কি লাগবে, বাহুর দৈর্ঘ্য। তাহলে কিন্তু দেওয়া আছে কি, পরিসীমা। তাহলে পরিসীমা দিয়ে তার কর্ণের দৈর্ঘ্য বের করা যাবে না, তার মানে পরিসীমা থেকে আগে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে পরিসীমা দেওয়া, কোনো বর্গক্ষেত্রে পরিসীমা দেওয়া থাকলে বাহুর দৈর্ঘ্য বের করার জন্য সূত্র হচ্ছে পরিসীমা 4 দ্বারা ভাগ করা। ধরো এই বর্গক্ষেত্রে পরিসীমাটা দেওয়া আছে ধরো 40 মিটার, কত 40 মিটার। তাহলে আমাকে বললো যে আর বাহুর দৈর্ঘ্য কত, তাহলে এই 40কে আমি কি করব, 60 দ্বারা ভাগ করে দেবো, তাহলে কত হয়ে যাবে 10। তার মানে এটা 10, এটা 10, এটা 10, এটা 10।
এখন কেউ যদি বলে না আমার এই পরিসীমাটা আছে 4a, তাহলে আমি যে পরিসীমা 4a কে 4 দ্বারা ভাগ করে দেবো, তার মানে a4 কাটা a, তার মানে এটা হবে a, এটা হবে a, এটা হবে a। তাইলে এখন লক্ষ্য করো, এখন যদি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য দিয়ে বলে যে আর ক্ষেত্রফল বের করো, তাহলে তো ক্ষেত্রফল বের করতে আগে বাহুর দৈর্ঘ্য লাগবে। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে বাহুর দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটাকে আমি √2 দ্বারা ভাগ করে দেবো। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটাকে আমরা কি করবো, √2 দ্বারা ভাগ করে দেবো। ধরো এজ এক্সাম্পল, এই কর্ণের দৈর্ঘ্যটা ধরো আমার 50। এখন এই কর্ণের দৈর্ঘ্য যদি 50 হয় তাহলে বাহুর দৈর্ঘ্য কত? তাহলে আমি কি করবো, এই 50 কে আমি √2 দ্বারা ভাগ করে দেবো, ক্যালকুলেটর করলে যা হয়। এখন কেউ যদি বলে না আমার এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে ধরো √2a, তাহলে আমি কি করে দেব, √2a কে √2 দ্বারা ভাগ করে দেব, √2a কে, তাহলে √2 কাটা আর বাহুর দৈর্ঘ্য কি হয়ে যাবে a, তখন আমি ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে আমরা লক্ষ্য করো, আমরা দেখলাম যে একটা বর্গক্ষেত্রের পরিসীমা বের করলাম, ক্ষেত্রফল বের করলাম, কর্ণের দৈর্ঘ্য বের করলাম, ক্ষেত্রফল দেওয়া থাকলে বাহুর দৈর্ঘ্য কিভাবে বের করব, পরিসীমা দেওয়া থাকলে বাহুর দৈর্ঘ্য কিভাবে বের করব, এবং কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে বাহুর দৈর্ঘ্য কিভাবে বের করব। বর্গক্ষেত্র থেকে রিলেটেড প্রশ্নগুলো হয়। এর বাইরে গিয়ে ব্যতিক্রম দুটো প্রশ্ন হয়। বর্গক্ষেত্র যেহেতু আমাদের পরিমিতি অংশটার মধ্যে বৃত্ত আছে, বর্গক্ষেত্রের সাথে বৃত্ত রিলেট করে দেয়, তাহলে বর্গক্ষেত্রের সাথে বৃত্তের একটা সম্পর্ক আছে। তো চলো, বর্গক্ষেত্রের সাথে বৃত্তের দুটো সম্পর্ক আছে। একটা হচ্ছে একটা বর্গক্ষেত্রের ভিতরে যদি আমি একটা বৃত্ত আঁকি, তাহলে বলছি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত বৃত্তে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যগুলো যত, এই বৃত্তের ব্যাস তত। ধরো বাহুর দৈর্ঘ্য যদি a হয়, এটা a হবে, এটা যদি 10 হয় এটা 10 হবে, এটা 20 হলে এটা 20 হবে। অর্থাৎ এই বাহুর দৈর্ঘ্যগুলো যা হবে এই বৃত্তের ব্যাস তা হবে। এখন ধরো একটা বৃত্তের ব্যাস দিছে, দিয়ে বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করো, তাহলে আমাকে জানতে হবে বর্গক্ষেত্রের সাথে বৃত্তের সম্পর্ক কি। তাহলে বৃত্তের ব্যাস আর বর্গের ক্ষেত্রফল বের করো, তাহলে বৃত্তের ব্যাস মানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তার মানে আমি তখন এই বৃত্তের ব্যাস যেটা আছে ওই ব্যাসকে বর্গ করে দিলে কি হয়ে যাবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে যাবে। ধরো বৃত্তের ব্যাসার্ধ আছে, তাহলে ব্যাস মানে কি, ব্যাসার্ধের ডাবল, তার মানে ব্যাসটা যদি d ধরি আর ব্যাসার্ধ যদি r ধরি, তাহলে 2r = d। তাহলে আমরা জানি dr এই বাহুর দৈর্ঘ্য a সমান, তাহলে আমি লিখতে পারবো যে 2r আর বাহুর দৈর্ঘ্য মানে কত, a। তার মানে ব্যাসার্ধকে আমি 2 দ্বারা গুণ করলে ব্যাস পাবো, তখন বর্গ করে দিলে আমার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। এই বর্গক্ষেত্রের সাথে বৃত্তের আরেকটা সম্পর্ক আছে। একটু আগে আমি দেখলাম যে কি বর্গক্ষেত্রের ভিতরে বৃত্ত ছিল, এবার দেখো বৃত্তের ভিতরে বর্গক্ষেত্র। তাহলে বলছে একটা বৃত্তের ভিতরে যদি বর্গক্ষেত্র থাকে, তাহলে ওই বৃত্তের ব্যাস যত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য তত। তাইলে প্রথমত আমরা জানলাম যে বৃত্তের ভিতরে বর্গক্ষেত্র থাকলে, বর্গক্ষেত্রের ভিতরে বৃত্ত থাকলে ওই বৃত্তের ব্যাস যত ওই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তত। এখন দেখলাম যে বৃত্তের ভিতরে বর্গক্ষেত্র, তাহলে বৃত্তের ভিতরে যদি বর্গক্ষেত্র থাকে তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যত ওই বৃত্তের ব্যাস তত। তাহলে ব্যাস কি, ধরো d, তাহলে এই ব্যাসটা কি d, তাহলে এই বৃত্তের ব্যাস d, তাহলে এই বর্গক্ষেত্রের কর্ণটা কত, d। ঠিক আছে, অর্থাৎ এই বর্গক্ষেত্রটার কর্ণ যা হবে এই বৃত্তের ব্যাস তত হবে। তাহলে বৃত্ত সম্পর্কে এতটুকু জানলে আমাদের হয়ে যাবে। এরপরে আমরা যাই রম্বস। রম্বস মানে কি, যে চতুর্ভুজের সবগুলো বাহু সমান। এই বর্গক্ষেত্রের মতো বর্গক্ষেত্রের ক্ষেত্রে সবগুলো বাহু সমান ছিল, রম্বসের ক্ষেত্রে সবগুলো বাহু সমান, কিন্তু বৃত্ত আর রম্বসের মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রে এই কর্ণগুলো সমান ছিল, কিন্তু রম্বসের ক্ষেত্রে এই দুইটা কর্ণ একটা ছোট একটা বড়। যে চতুর্ভুজের সবগুলো বাহু সমান, যেমন এই বাহু এই বাহু এই বাহু এই বাহু, এই চারো বাহু সমান, ঠিক আছে, কিন্তু এই যে দুইটা কর্ণ, একটা কর্ণ এই আর একটা কর্ণ একটা ছোট একটা বড়, তাহলে তখন এটাকে বলা হবে রম্বস। আর যদি দুইটা সমান হইতো তাহলে আমি বলে ফেলতাম বর্গ। তো রম্বসের যে বিষয়টা প্রথম আমাদেরকে জানতে হয়, রম্বসের ক্ষেত্রফল জানতে হয়। তো রম্বসের ক্ষেত্রফল জানতে হলে রম্বসের কর্ণগুলোর মান জানতে হয়। ধরো এটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, তাহলে ধরো প্রথম কর্ণটাকে আমি d1 ধরলাম, দ্বিতীয় কর্ণটাকে আমি d2 ধরলাম। তাহলে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল, তো একটা d1 গুণ আর একটা কত d2। এখন ধরো কেউ যদি বলে যে স্যার এই বাহুটারে আমি 40 ধরলাম, এই বাহুটাকে আমি 50 ধরলাম, অর্থাৎ ছোট কর্ণটাকে আমি 40 ধরলাম,
বড় কর্ণটাকে 50 দিলাম, তাহলে আমি কি লিখবো, হাফ ইন্টু বড় কর্ণ 50, ছোট কর্ণ 40, তাইলে আমার কত হয়ে যাবে, ভাগ করলে 4×5 2000, 2000কে 2 দ্বারা ভাগ করলে 1000 বর্গমিটার। এখন এই বর্গক্ষেত্রের পরিসীমা, পরিসীমা মানে 4 বাহুর যোগফল, এই বাহুটা এই বাহুটা এই বাহুটা এই বাহুটা, তাহলে এই বাহুটা যা, এই বাহুটাও তা, এই বাহুটাও তা, এই বাহুটাও তা, তার মানে এটাকে এই ধরছি, এই চারোটা এই হবে। তাহলে বর্গক্ষেত্রে অর্থাৎ বর্গক্ষেত্রের পরিসীমা আমরা যেভাবে বের করি 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, রম্বসের পরিসীমাটাও 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য দিয়ে বের করা যায়। তো এই গেল আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে রিলেটেড রম্বসের ক্ষেত্রফলের সূত্র এবং রম্বসের পরিসীমার সূত্র। তাহলে একটু লক্ষ্য করো, রম্বসের পরের আলোচনাটা হচ্ছে ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়াম কাকে বলে, আমাদের এখানে লেখা হচ্ছে যে চতুর্ভুজের দুটি বিপরীত বাহু সমান্তরাল, অপর দুটো বিপরীত বাহু অসমান্তরাল, তাকে ট্রাপিজিয়াম বলে। তাহলে সমান্তরাল মানে কি, আমরা প্রথম দিকে বলছি সমান দূরত্ব বজায় রেখে চলে। ধরো এই দুইটা বাহু, ধরো এই বাহু থেকে এই বাহুর দূরত্ব এতটুকু, এটা ধরো এটা 2 মিটার, তাহলে এই বাহু থেকে এই বাহুর দূরত্ব এখানেও 2 মিটার, এখান থেকে এখানে দূরত্ব 2 মিটার, এখান থেকে এখানে দূরত্ব 2 মিটার। তাহলে যদি দুইটা বাহু যেখানেই মাপি তাদের মধ্যবর্তী দূরত্ব তাহলে সমান হয়, তাহলে এই দুইটা বাহুকে বলা হয় সমান্তরাল বাহু। কিন্তু এখানে একটু লক্ষ্য করো তো, যদি আমি এই বাহুটার কথা কল্পনা করি, এখান থেকে এখানের বাহুর দূরত্ব যত, এই বাহুর দূরত্ব কি তত, এদিকে উপরের দিকে যত মাপলে যতটুকু কাছে বা দূরে হবে, এটা কি ততটুকু হবে? হ্যাঁ, একটা কম একটা বেশি। তাহলে উপরেরটা যদি কম হয়, নিচেরটা যদি বেশি হয়, তাহলে কি এটা সমান দূরত্ব কি বজায় রেখে চলছে? না। তাহলে যেহেতু সমান দূরত্ব বজায় রেখে চলেনি, তাহলে দুইটা বাহু সমান্তরাল ছিল আর বাকি দুইটা বিপরীত বাহু অসমান্তরাল ছিল, তাহলে এই ধরনের চতুর্ভুজকে বলা হয় ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার জন্য আমাদেরকে যে বিষয়টা জানতে হবে, চারটা বাহুর মধ্যে দুইটা সমান্তরাল বাহু আছে। ধরো সমান্তরাল দুইটা বাহুকে একটা এ আর একটাকে বি ধরলাম, ঠিক আছে? এই যে তাদের মধ্যবর্তী একটা দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্বকে ধরো আমি এইচ ধরলাম, ঠিক আছে? তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে হলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। তাহলে সমান্তরাল বাহুকে এ আর বি, হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, তাহলে সমান্তরাল বাহু কোনটা, এই দুইটা এ আর বি, সমষ্টি মানে যোগ, এ যোগ বি, এরপরে কি ইনটু দিলাম, ইনটু সমান্তরাল বাহুদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। তাহলে সমান্তরাল বাহুদের মধ্যবর্তী লম্ব দূরত্বকে আমরা কি ধরছি, এইচ। তার মানে আমি যদি লিখি তাহলে কি হবে, এ প্লাস বি ইন্টু এইচ বাই 2। আর সমান্তরাল বাহুদ্বয় যেহেতু আমি চিনবো, ক্ষেত্রফলও বের করতে পারবো। তাহলে এরপরে বলছে ট্রাপিজিয়ামের পরিসীমা। ট্রাপিজিয়ামের পরিসীমা মানে এই 4 বাহু যোগ করে দিলে যা হবে, এটা হচ্ছে ট্রাপিজিয়ামের পরিসীমা। তাহলে এই যে 5 প্রকার চতুর্ভুজ, একটা হচ্ছে আয়তক্ষেত্র, একটা বর্গক্ষেত্র, একটা সামান্তরিক, একটা ট্রাপিজিয়াম, একটা রম্বস, এই 5 প্রকার চতুর্ভুজ রিলেটেড যতগুলো সূত্র আছে আমরা এখানে লিখছি, এর বাইরে কোনো প্রশ্ন হবে না, ঠিক আছে? তাহলে এই চতুর্ভুজ অধ্যায়ে আমরা বলছিলাম পর থেকে এখানে একটা সুষম বহুভুজের আলোচনা আছে। তো চলো সুষম বহুভুজের আলোচনাটা কি একটু আমরা বুঝি। আগে বহুভুজ কি? বহুভুজ হচ্ছে একাধিক বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র। তাহলে একাধিক বাহু মানে কি, ধরো ত্রিভুজ 3 বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, তাহলে এটা একটা বহুভুজ। ধরো চতুর্ভুজ 4 বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, তাহলে এটা একটা বহুভুজ। 5 বাহু, তাহলে 5 বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, এটা একটা পঞ্চভুজ। 6 বাহু হলে 6টা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, এটা একটা বহুভুজ ষড়ভুজ। যেটা যেটা 7 বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, তাহলে এটা একটা সপ্তভুজ, তার মানে এটা একটা বহুভুজ। এখন সুষম বহুভুজ হচ্ছে যে বহুভুজের প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ সমান। তাহলে দেখো ত্রিভুজের মধ্যে সমবাহু ত্রিভুজ ছিল, সমবাহু ত্রিভুজের 3 বাহু এবং 3 কোণ সমান। চতুর্ভুজের মধ্যে বর্গক্ষেত্র ছিল 4 বাহু 4 কোণ সমান, তাহলে এটা একটা সুষম বহুভুজ। ঠিক একইভাবে পঞ্চভুজের মধ্যে, ষড়ভুজের মধ্যে, সপ্তভুজের মধ্যে যদি প্রত্যেকটা বাহু, লক্ষ্য করো এখানে আমি লিখছি যে চতুর্ভুজের, যে বহুভুজের প্রত্যেকটি বাহু পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণ পরস্পর সমান, তাকে সুষম বহুভুজ বলে। ধরো আমি এখানে একটা ত্রিভুজ আঁকি, ধরো এখানে আঁকি, ধরো এটা একটা ত্রিভুজ, 3টা বাহু সমান কল্পনা করি। ধরো এটা একটা চতুর্ভুজ আঁকি, এই যে ধরো এটা একটা চতুর্ভুজ। লক্ষ্য করো এই বাহুটা এই বাহুটা, এই 3টা বাহু যদি সমান হয়, এই 3টা কোণ যদি সমান হয়, তাহলে এটা একটা সুষম বহুভুজ, অর্থাৎ সমবাহু ত্রিভুজ একটা সুষম বহুভুজ। এই যে দেখো এই বাহুটা এই বাহুটা এই বাহুটা এই বাহুটা, এই 4টা বাহু যদি সমান হয়, এই 4টা কোণ যদি সমান হয়, তাহলে এটা একটা সুষম বহুভুজ, তার মানে এটা একটা বর্গক্ষেত্র সুষম বহুভুজ।
লক্ষ্য করে এখানে পাঁচটা বাহু, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা বাহু যদি সমান হয় এবং এই পাঁচটা কোণ যদি সমান হয় তাহলে এটাকে বলা হবে সুষম বহুভুজ। ধরো এখানে ছয়টা বাহু, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই ছয়টা বাহুর মধ্যে ছয়টা কোণ যদি সমান হয় এবং এই ছয়টা বাহু যদি সমান হয় এটা সুষম বহুভুজ, মানে এই ষড়ভুজটা সুষম ষড়ভুজ বলা যাবে, যেমন সুষম বহুভুজও বলা যাবে। তখন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, তার মানে এটা একটা সপ্তভুজ। সবগুলো বাহু সবগুলো কোণ যদি সমান হয় তাহলে এটাকে বলে সুষম সপ্তভুজ আর সুষম অষ্টভুজ। এই সুষম ষড়ভুজ এবং সুষম অষ্টভুজকে বলা হবে সুষম বহুভুজ। তো এই সুষম বহুভুজ থেকে কিছু প্রশ্ন হয়। কি কি প্রশ্ন হয়? প্রথমে জানতে চায় সুষম বহুভুজের ক্ষেত্রফল। তাহলে সুষম বহুভুজের ক্ষেত্রফল যদি জানতে চায়, ধরো আমি সুষম বহুভুজের এই বাহুটার দৈর্ঘ্যকে আমি এ দ্বারা প্রকাশ করলাম। তাহলে এখানে বাহু কয়টা? 1 2 3 4 5 6, তাহলে বাহু হচ্ছে 6টা, তার মানে একটা ষড়ভুজ, সুষম ষড়ভুজ বা সুষম বহুভুজ। তাহলে একটা সুষম বহুভুজের ক্ষেত্রফল জানতে হলে দুটো জিনিস জানতে হবে। একটা হচ্ছে কয় বাহু, এটা ত্রিভুজ না তিন বাহু, তাহলে চতুর্ভুজ না চার বাহু, পঞ্চভুজ না পাঁচ বাহু, ষড়ভুজ না ছয় বাহু, সপ্তভুজ না সাত বাহু, অর্থাৎ কয় বাহু বিশিষ্ট বহুভুজ। দ্বিতীয় হচ্ছে যে প্রতিটা বাহুর দৈর্ঘ্য। তাহলে ধরো আমি বাহুর দৈর্ঘ্যকে আমি এ জানলাম আর বাহুর সংখ্যাকে আমি কত, ধরো এ না ধরে একটা মান ধরি, ধরো 10 জানলাম, বাহুর দৈর্ঘ্য 10 আর বাহুর সংখ্যা 6। তাহলে আমি লিখবো সুষম বহুভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর সংখ্যা ইন্টু বাহুর দৈর্ঘ্যের স্কয়ার। তাহলে বাহুর সংখ্যা কয়টা? 6টা। 6 ইন্টু বাহুর দৈর্ঘ্যের বর্গ, তাহলে বাহুর দৈর্ঘ্যটা কত? 10, তাহলে 10 স্কয়ার বাই কত? 4 ইন্টু কট 180 ডিগ্রি বাই বাহুর সংখ্যা, তাহলে বাহু কয়টা? 6টা। এখন যদি আমি ক্যালকুলেশন করি যা আসবে, যেমন ধরো 6 ইন্টু 100 বাই 4 ইন্টু কট কত? 60 কে 6 দ্বারা ভাগ করলে 30 ডিগ্রি। তাহলে লক্ষ্য করো 100 রে 4 দ্বারা ভাগ করলে 25, 6 25 150 কট 30 ডিগ্রি। এখন ক্যালকুলেটর করলে যা আসবে সেটাই হবে আমাদের এই সুষম ষড়ভুজের ক্ষেত্রফল। তো লক্ষ্য করো সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্যকে সাধারণত এ দিয়ে প্রকাশ করে। ধরো আমি এটাকে এ ধরলাম, তাহলে বাহুর সংখ্যা হইতে পারে 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে বাহুর সংখ্যাকে আমি n ধরলাম। তাহলে বাহুর সংখ্যা যদি n হয় তাহলে n ইন্টু বাহুর দৈর্ঘ্য কত? এ, তাহলে এ স্কয়ার বাই 4 কট কত? 180 ডিগ্রি বাই বাহুর সংখ্যা কত? n। এটা হচ্ছে আমাদের সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র, অর্থাৎ n স্কয়ার বাই 4 কট 180 ডিগ্রি বাই n, অর্থাৎ n হচ্ছে বাহুর সংখ্যা। এটা n এর মানে 1 2 3 4 5 6 7 8 9 10 যাই হোক। তো সাধারণত এক বাহু আর দুই বাহু দিয়ে দেওয়ার ক্ষেত্র হয় না, ক্ষেত্র হইতে হলে কমপক্ষে 3টা বাহু লাগে একটা জায়গাকে আবদ্ধ করতে। তাহলে ত্রিভুজ 3 4 5 সর্বনিম্ন কত হবে? 3। আর বাহুর দৈর্ঘ্য যা খুশি তা হতে পারে, x y z 1 2 3 4 5 ভগ্নাংশ যা খুশি তা হতে পারে। এই সুষম বহুভুজের ক্ষেত্রফলের পরে গিয়ে আরেকটা জিনিস জানতে চায়, এইটা বিশেষ করে এমসিকিউতে বেশি আসে। লক্ষ্য করে এটা একটা ষড়ভুজ, হতে পারে ত্রিভুজ চতুর্ভুজ যাই হোক। ধরো আমি আরো কয়েকটা আঁকি তাহলে তোমাদের বুঝতে আর একটু সুবিধা হবে। ধরো এটা একটা ত্রিভুজ, সুষম ত্রিভুজ অর্থাৎ 3 বাহু সমান। আর একটা আঁকি সুষম চতুর্ভুজ, ধরো এটা একটা আঁকি, তাহলে এখানে আছে ষড়ভুজ। তাহলে বলছে সুষম বহুভুজের অন্তঃকোণ সমূহের সমষ্টি। অন্তঃকোণের সমষ্টি মানে কি? এই যে এখানে 6টা বাহুর সাথে 6টা কোণ আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই 6টা, এই 6টা কোণের যোগফল কত? এই যে 3টা বাহু আছে 3টা কোণ আছে, এই 3টা কোণের যোগফল কত? এই যে 4টা বাহু 4টা কোণ আছে, এই 4টা কোণের যোগফল কত? তো চলো আমরা যদি এই বাহুগুলোর যোগফল জানতে চাই, প্রথমে ত্রিভুজেরটা জানি। তাহলে বলছে বাহুর সংখ্যা, তাহলে বাহুর সংখ্যা ত্রিভুজে কয়টা? 3টা, বিয়োগ 2 গুণ কত? 180। এখন লক্ষ্য করো 3 থেকে 2 বিয়োগ করলে কত? 1 গুণ 180। তাহলে 180কে 1 এর সাথে গুণ করলে কত? 180। তার মানে এই ত্রিভুজের 3 কোণের যোগফল, এই অন্তস্থ যে 3টা কোণ আছে 3টা কোণের যোগফল 180 ডিগ্রি। এখন কেউ যদি বলে স্যার আপনি চতুর্ভুজ বের করেন, তাহলে চতুর্ভুজ মানে কি? এটা, তাহলে চতুর্ভুজের বাহু কটা? 4টা, বিয়োগ কত? 2 গুণ কত? 180 ডিগ্রি। এখন লক্ষ্য করো 4 থেকে 2 বিয়োগ করো 2 গুণ 180 ডিগ্রি, তাহলে 180 রে 2 দ্বারা গুণ করো 360 ডিগ্রি। তার মানে এই চতুর্ভুজের 4টা কোণের যোগফল হচ্ছে 360 ডিগ্রি। এখন কেউ যদি বলে যে স্যার আপনি পঞ্চভুজ বা ষড়ভুজ, ধরো এটা ষড়ভুজ, তাহলে ষড়ভুজের বাহু কটা? 6টা, 6 বিয়োগ 2 ইন্টু কত? 180 ডিগ্রি। তাহলে দেখো 6 থেকে যদি 2 বাদ দেই, 2 বাদ দিলে কত? 4 গুণ কত? 180 ডিগ্রি, 720 ডিগ্রি। তাহলে
আমরা একটা সুষম বহুভুজ হতে পারে, এটা সমবাহু ত্রিভুজ অথবা বর্গক্ষেত্র অথবা সুষম পঞ্চভুজ, সুষম ষড়ভুজ, সুষম সপ্তভুজ, সুষম অষ্টভুজ, সুষম নবভুজ, যতগুলো সুষম বহুভুজ হোক না কেন এর ভিতরের অর্থাৎ অন্তস্থ কোণগুলো যোগফল বের করার জন্য সূত্র আমরা বুঝতে পারলাম। তাহলে এবার লক্ষ্য করো, এরপরে আর একটা সূত্র আছে যে একটা সুষম বহুভুজের প্রতিটি অন্তস্থ কোণের মান, প্রতিটি অন্তস্থ কোণের মান মানে কি, এই যে কোণগুলোর যোগফলে না জানছো, এখানে কয়টা কোণ, ছয়টা কোণ, ছয়টা কোণ সবগুলো যোগ করলে কত হবে এটা জানছো, কিন্তু প্রত্যেকটা কোণের মান কত। ধরো আমি যে ত্রিভুজ আঁকলাম একটু আগে, এই যে সুষম ত্রিভুজ আঁকলাম অর্থাৎ সমবাহু ত্রিভুজ আঁকলাম, একটু আগে যে বর্গক্ষেত্র আঁকলাম, একটু আগে যে আঁকলাম এটার সাইড কোণের যোগফল শিখছিলাম 360 ডিগ্রি, তিন কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, এটার যোগফল পাইছিলাম 720 ডিগ্রি, কিন্তু প্রত্যেকটা কোণের মান কত, এই কোণটার মান কত, ধরো এই কোণটার মান কত, এই কোণটার মান কত, এই একটা কোণের মান কত, এটাই বলছে সুষম বহুভুজের প্রতিটি অন্তস্থ কোণের মান। তাহলে প্রতিটি অন্তস্থ কোণের মান মানে কত, লক্ষ্য করে এটা ছিল আমাদের কি সবগুলো বাহুর যোগফল, তাহলে কত 4 সুষম চতুর্ভুজ হলে, অর্থাৎ এটা যদি একটা বর্গক্ষেত্র হয় বা সুষম বহু 4 বাহু বিশিষ্ট হয়, তাহলে 4 বিয়োগ 2 গুণ কত 180, তাহলে এটাকে কত দিয়ে ভাগ করবো, বাহুর সংখ্যা, তাহলে বাহু কয়টা 4টা। এবার লক্ষ্য করো তো কত হয়, 4 থেকে 2 বিয়োগ করলে 2 গুণ 180 ডিগ্রি, বাই কত 4। এখন লক্ষ্য করো 2 দিয়ে 4 কে কাটলে 2, 2 দিয়ে 180 কে কাটলে 90, তার মানে প্রতিটা কোণের মান 90 ডিগ্রি, তার মানে এই যে একটা কোণ, এই যে একটা কোণ, এটার মান 90 ডিগ্রি, এটার মান 90 ডিগ্রি, এটার মান 90 ডিগ্রি, এটার মান 90 ডিগ্রি, কারণ সুষম বহুভুজের প্রত্যেকটা বাহু যেমন সমান প্রত্যেকটা কোণও সমান। এবার চলো সুষম ত্রিভুজের ক্ষেত্রে আমরা বের করি। তাহলে সুষম ত্রিভুজ মানে কি, 3 বাহু, 3 বিয়োগ 1, 3 বিয়োগ 2 ইন্টু 180 ভাগ কত 3 বাহু 3, তাহলে আবার লক্ষ্য করো 3 থেকে 2 বিয়োগ করলে 1 গুণ 180 ভাগ কত 3, তাহলে 3 1 দ্বারা 180 কে ভাগ গুণ করলে 180, 180 কে 3 দ্বারা ভাগ করলে 60 ডিগ্রি, তার মানে এই যে একটা কোণের মান 60 ডিগ্রি, এই একটা কোণের মান 60 ডিগ্রি, এই একটা কোণের মান 60 ডিগ্রি। এখন চলো এই সুষম ষড়ভুজটা যদি বের করি, তো লক্ষ্য করো তাহলে এখানে বাহু কয়টা 6টা, বিয়োগ কত 2 ইন্টু কত 180, বাহু কত 6 বাহুর সংখ্যা। এখন লক্ষ্য করো তো 6 থেকে 2 বিয়োগ করলে কত 4 গুণ 180 ভাগ কত 6। এখন 6 দ্বারা যদি 18 কে কাটি কত 30, তার মানে 3 সেরা 12, 120 ডিগ্রি, তার মানে এই কোণের মান 120 ডিগ্রি, এই কোণের মান 120 ডিগ্রি, এই কোণের মান 120 ডিগ্রি, এই কোণের মান 120, এই কোণের মান 120, এই কোণের মান 120। আশা করি সবাই বুঝতে পারছো, অর্থাৎ একটা সুষম বহুভুজের সবগুলো কোণ যোগ করলে কত হয়, একটা সুষম বহুভুজের প্রত্যেকটা কোণের মান কত হয়। এবার আসো একটা সুষম বহুভুজের কেন্দ্রস্থ কোণের মান, কেন্দ্রস্থ কোণ মানে কোনটা একটু লক্ষ্য করো, এইটা হচ্ছে ধরো এটার কেন্দ্র। এখন এটা যদি এখান থেকে এখানে আমি যোগ করি, এখান থেকে এখানে একটা যোগ করি, তাহলে এটা একটা কোণ, আবার এখানে যোগ করে এটা একটা কোণ, অর্থাৎ শীর্ষগুলোর সাথে যদি কেন্দ্রের যোগ করে দাও তাহলে একটা কোণ তৈরি হয়। তাহলে ধরো এখানে একটা কোণ, তাহলে এখানে যোগ করে দাও তাহলে এখানে একটা কোণ, এখানে যোগ করে দাও এখানে একটা কোণ, দেখো এখানে 6টা কোণ হয়েছে যেহেতু বাহু 6টা। তাহলে কেন্দ্রস্থ কোণ মানে এই কোণগুলোর মান, প্রতিটা কোণের মান। মনে রাখবে একটা বৃত্তের কেন্দ্রে বা একটা সুষম বহুভুজের কেন্দ্রে মোট 360 ডিগ্রি কোণ উৎপন্ন, মোট কোণ, অর্থাৎ সবগুলো কোণ যোগ করলে 360 ডিগ্রি। তাহলে এখানে কোণ কটা 6টা, তাহলে 360 কে ভাগ করে দেব আমরা, বাহু যেহেতু 6টা 6 দ্বারা, তাহলে 6 6 36, তার মানে প্রতিটা কোণের মান 60 ডিগ্রি, তার মানে এই একটা কোণের মান 60 ডিগ্রি, 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 এই একটা কোণের মান 60 ডিগ্রি। এখন লক্ষ্য করো আমি যদি সুষম চতুর্ভুজ হয়, ধরো এটা একটা সুষম চতুর্ভুজ, ঠিক আছে, এখন এটা হচ্ছে তার কেন্দ্র, ঠিক আছে, এই কেন্দ্র থেকে আমি এটা যোগ করলাম, কেন্দ্র থেকে এটা যোগ করলাম, কেন্দ্র থেকে এটা যোগ করলাম, কেন্দ্র থেকে এটা যোগ করলাম, তাহলে যোগ যখন করছি এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, তাহলে এই কোণগুলোর মান কত, তাহলে প্রতিটা কোণের মান বের করতে আমি কি বের করবো 360, অর্থাৎ এই যে কেন্দ্রটা এই কেন্দ্রের মোট 360 ডিগ্রি, তাহলে কয়টা বাহু 4টা, 4 দ্বারা ভাগ, তার মানে 90 ডিগ্রি প্রতিটা কোণের মান। যদি 7 বাহু 8 বাহু 10 বাহু যা হয় সব এভাবেই হবে। এবার চলো সুষম বহুভুজের প্রতিটি বহিস্থ কোণের মান, বহিস্থ কোণ মানে কি, লক্ষ্য করো এই বাহুটাকে যদি আমি একদিকে বাড়াই তাহলে এখানে একটা কোণ হয়েছে, অথবা ধরো এই বাহুটাকে আমি এদিকে বাড়াইলাম তাহলে এখানে একটা কোণ হয়েছে, তাহলে একটা সুষম বহুভুজের, ধরো আমি একটা চতুর্ভুজ আঁকি বা ত্রিভুজ, ধরো ত্রিভুজ চতুর্ভুজ আঁকলাম, তাহলে চতুর্ভুজে যদি আমি এই বাহুটাকে এদিকে বর্ধিত করি তাহলে এটা হচ্ছে বহিস্থ কোণ, অথবা ধরো আমি একটা ত্রিভুজ আঁকি, ধরো এই ত্রিভুজ আঁকলাম,
ত্রিভুজের ধরো এই বাহুটাকে আমি বর্ধিত করলাম, তাহলে বর্ধিত করলে এখানে একটা বাইরে কোণ হয়েছে, এই কোণের নাম হচ্ছে বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণের মান বের করতে হলে সেম ভাবে 360 কে বাহুর সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমি 360 ভাগ কত, এটার ক্ষেত্রে বাহু কটা, তিনটা, 3 দ্বারা ভাগ, তাহলে 3 12 36, তার মানে 120 ডিগ্রি। তাহলে এই কোণের মান 120 ডিগ্রি। লক্ষ্য করো সুষম ত্রিভুজের প্রতিটা কোণের মান ছিল 60 ডিগ্রি, তাহলে 60 যোগ 120 তার মানে 180 হয়েছে কিনা, একটা সরল কোণ। তাহলে সুষম বহুভুজের চতুর্ভুজের ক্ষেত্রে তাহলে 360 ভাগ বাহুর সংখ্যা কত, 4, তাহলে 90 ডিগ্রি। তো লক্ষ্য করো এটা 90 ডিগ্রি, আর সুষম বহুভুজ মানে চতুর্ভুজ যদি হয় এটার প্রতিটা অন্তস্থ কোণের মান কত, 90 ডিগ্রি। লক্ষ্য করে 180 হয়েছে, একটা সরল কোণ। তাহলে এখন যদি এই কোণটার মান আমি বের করি, তাহলে আমার 360 ভাগ কত, বাহু কত, 6, 6টা বাহু, তাহলে 6 6 36, তার মানে 60 ডিগ্রি। একটু লক্ষ্য করো, যদি এই পুরো কোণটা, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি, আর আমরা সুষম ষড়ভুজের অন্তস্থ প্রতিটা কোণের মান ছিল 120 ডিগ্রি। তো লক্ষ্য করছো 180 হয়েছে। এখন এই সুষম বহুভুজের যদি পরিসীমা বের করতে হয়, তাহলে সবগুলো বাহু তো সমান, তাহলে বাহু কয়টা, যতটা বাহু থাকবে, তাহলে ধরো 4টা বাহু, 4 গুণ বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য 10 হলে 4 10 40, তাহলে ধরো এখানে এই সুষম বহুভুজের বাহুর দৈর্ঘ্য 10, তাহলে বাহু কয়টা আছে, 6টা, তাহলে 6 গুণ 10, 6 10 60, 6 10 60। এখন ধরো এই সুষম বহুভুজের বাহুর দৈর্ঘ্য a, তাহলে বাহুর দৈর্ঘ্য যদি a হয়, বাহু কয়টা, 6টা, তাহলে 6 গুণ, যদি 7টা হয় 7 গুণ a, যদি 3টা হয় 3a, যদি 4টা হয় 4a, 5টা হয় 5a, 6টা হয় 6a। তার মানে আমি লিখতে পারি na। সুষম বহুভুজের বাহুর পরিসীমা হচ্ছে na, n হচ্ছে বাহুর সংখ্যা আর a হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর সংখ্যা গুণ বাহুর দৈর্ঘ্য, তাহলে সুষম বহুভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। এই সুষম বহুভুজ থেকে সিকিউ এমসিকিউ এই প্রশ্নগুলো হয়। তাহলে লক্ষ্য করে আমরা পুরো অধ্যায়টাকে যদি সামারি করি, আমাদের এখানে চতুর্ভুজ আছে, 5টা চতুর্ভুজ, আয়তক্ষেত্র থেকে সিকিউ এমসিকিউ তে যত প্রশ্ন হয় এই 3টা সূত্র দিয়ে হয়, ক্ষেত্রফল, পরিসীমা আর কর্ণের দৈর্ঘ্য দিয়ে। সামান্তরিকের ক্ষেত্রে যত প্রশ্ন হয় সিকিউ এমসিকিউ এবং শর্ট কোশ্চেনে 3টা সূত্র দিয়ে হয়, ক্ষেত্রফল, পরিসীমা আর কর্ণ এবং বাহুর সম্পর্ক দিয়ে। এরপরে যদি তুমি বর্গক্ষেত্রের ক্ষেত্রে আসো, তাহলে 3টা দিয়ে হয়, ক্ষেত্রফল, পরিসীমা এবং কর্ণের দৈর্ঘ্য দিয়ে। আবার এখানে একটু ঝামেলা লাগা যেই, অর্থাৎ সরাসরি বাহুর দৈর্ঘ্য না দিয়ে পরিসীমা দেওয়া থাকে, ক্ষেত্রফল বের করতে বলে, কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে, পরিসীমা বের করতে বলে, তাহলে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কিভাবে, পরিসীমা দেওয়া থাকলে কিভাবে বাহুর দৈর্ঘ্য বের করবো, ক্ষেত্রফল দেওয়া থাকলে কিভাবে বাহুর দৈর্ঘ্য বের করবো, কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে কিভাবে বাহুর দৈর্ঘ্য বের করবো, এটাও আমরা দেখলাম। এরপরে রম্বস, রম্বসের ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে 2টা কর্ণ জানতে হয়, তাহলে 2টা কর্ণ জানার ফলে আমরা ক্ষেত্রফল বের করতে পারি, রম্বসের পরিসীমা বের করতে পারি। রম্বস থেকে 2 ধরনের প্রশ্ন হয়। এরপরে আমরা দেখলাম যে ট্রাফিজিয়াম, ট্রাফিজিয়াম থেকে বিশেষ করে ক্ষেত্রফলের প্রশ্ন হয়, আর মাঝে মধ্যে পরিসীমা হতে পারে, তাহলে পরিসীমাও দেখলাম, ক্ষেত্রফলে দেখলাম, উচ্চতার সাথে রিলেটেড প্রশ্ন হতে পারে। এরপরে আমরা দেখলাম যে সুষম বহুভুজ, তাহলে সুষম বহুভুজ কাকে বলে এটা দেখলাম। সুষম বহুভুজের সংজ্ঞা আমরা বুঝলাম, চিত্র বুঝলাম, সুষম বহুভুজের ক্ষেত্রফল বের করা শিখলাম, সুষম বহুভুজের পরিসীমা বের করা শিখলাম, সুষম বহুভুজের অন্তস্থ সবগুলো কোণের যোগফল আমরা বের করা শিখলাম, সুষম বহুভুজের অন্তস্থ প্রত্যেকটা কোণের মান বের করা শিখলাম, সুষম বহুভুজের কেন্দ্রস্থ কোণের মান বের করা শিখলাম, সুষম বহুভুজের বহিস্থ কোণের মান বের করা শিখলাম। এর বাইরে চতুর্ভুজ থেকে কোনো প্রশ্নই জীবনে হয়নি আর হবেও না। তোমরা যদি এতটুকু পারো এনাফ, চতুর্ভুজ থেকে যে কোনো প্রশ্ন উত্তর করতে পারবো। আশা করি বুঝতে পারছো।